সো ফ্রেন্ডস, আজ যে বিষয় আলোচনা করব সেটা হলো গ্র্যাভিটেশন। আগের ভিডিওতে আমরা পার্ট 1 পড়েছি এবং আজকে পার্ট 2তে কী কী আছে দেখব। পার্ট 2তে প্রথমে আলোচনা করব কেপলার ল, অর্থাৎ কেপলার লস মানে কেপলার ল কোন রিলেটেড প্ল্যানেটারি মোশন, গ্রহ সংক্রান্ত যে সমস্ত আলোচনা করা হয়েছে কেপলার লতে বলা হয়েছে। প্রথম যে লটা বলেছে কেপলার বলেছেন সেটা হচ্ছে ল অফ অরবিট। এখানে কি বলেছে যে অল প্ল্যানেটস মুভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট, সান ইজ লোকেটেড অ্যাট ওয়ান অফ দ্য ফোকাই অফ ইলিপস। তাহলে প্রথমে কি বলেছে, সূর্যকে ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। আর দ্বিতীয় কি বলছে যে সান ইজ লোকেটেড অ্যাট ওয়ান অফ দ্য ফোকাই অফ দ্য ইলিপস। ফোকাই হচ্ছে ফোকাসের প্লুরাল ফর্ম। অ্যাকচুয়ালি এই ফিগার দেখো যে এটা যদি সার্কেল হয় তাহলে এর যে সেমি অ্যাক্সিস আর সেমি অ্যাক্সিস দুটো কি হয়, এ ইকুয়াল টু বি হয়। তার ফলে যে সার্কেলের যে ফিগার টেনে এক্স স্কোয়ার ফিগার টেনে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার যদি এটাকে আমি যদি নিচে নিচে বসাই তাহলে তবে তো ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে 1 করতে গেলে এ যেহেতু নট ইকুয়াল টু, ইলিপসের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এখানে যে মেজর অ্যাক্সিসটা দেখা যাচ্ছে সেখানে সেমি মেজর অ্যাক্সিসটা বি, এখানে সেমি মাইনর অ্যাক্সিসটা এ, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি। ফলে এর কী হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এর ফলে দুটো এর ফোকাস পাচ্ছি, এই জন্য একে বলা হচ্ছে ফোকাসের প্লুরাল ফর্ম ফোকাই। এই জন্য এটাকে কি বলেছে যে সান ইজ লোকেটেড অ্যাট ওয়ান অফ দ্য ফোকাই, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে অবস্থান করবে। এটাই হচ্ছে ল অফ অরবিটের মূল বিষয়বস্তু। এবার আসছি সেকেন্ডে দেখছি ল অফ এরিয়া। ল অফ এতে কি বলছে, দ্য পজিশন ভেক্টর অফ দ্য প্ল্যানেট উইথ দ্য সান অ্যাট দ্য অরিজিন সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম। মানে যদি আমি বাংলাতে বলি, সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এবারের ব্যাখ্যাটা দেখো কীভাবে ব্যাখ্যাটা করা হয়। ধরে এখানে একটা প্ল্যানেট, এটা সান, টি সময় পরে সে এতটা পথ গেল, তাহলে যে এর যে এই সেক্টরটার এরিয়া কত, ধরে নিলাম A1। তারপরে দেখা গেল যে এই পজিশন থেকে এই পজিশনে T1 সময়ে ঠিক একই সময়ে সে এতটা পথ গেল, এর ফলে সে একটা এরিয়া তৈরি হলো, সেটা হচ্ছে A2। ঠিক এই ফিগারটা এইখান থেকে এইটুকু গেল ঠিক একই সময়ে এবং এরিয়া যেটা হলো সেটা হলো A3। কেপলার এই যে ল অফ এরিয়াতে ল অনুসারে এক T1-এ মানে টি সময়ে কী হবে, সব এরিয়াগুলোও সমান হবে, অর্থাৎ A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A3। এতে এরিয়াল ভেলোসিটি সমান এরিয়া বাই টাইম, তাহলে কত হবে এরিয়া বাই টাইম, প্রত্যেক ক্ষেত্রে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট। এবার আসি যে স্পিড অফ দ্য প্ল্যানেট। তাহলে স্পিড অফ দ্য প্ল্যানেট, এখানে যে প্ল্যানেটটা চারিদিকে ঘুরছে, তাহলে স্পিড অফ দ্য প্ল্যানেট ইনক্রিজ হবে কখন, যখন সে সূর্যের কাছাকাছি আসবে, তাহলে ক্লোজ টু দ্য সান, একেই বলা হয় পেরিজি। আবার যখন স্পিড অফ দ্য সান ডিক্রিজ হবে, এটা হচ্ছে সাইনটা হচ্ছে ডিক্রিজ সাইন আর এটা হচ্ছে ইনক্রিজ সাইন, মনে থাকে যেন। তাহলে যখন ডিক্রিজ হবে, যখন সেটা দূরে চলে যাবে অর্থাৎ ফার ওয়ে ফ্রম দ্য সান, একেই বলা হয় অ্যাপোজি। ল অফ পিরিয়ড, থার্ড নাম্বার হচ্ছে ল অফ পিরিয়ড। দেখো, দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ দ্য রিভলিউশন অফ দ্য প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য mean distance of a planet from the sun। এই যে পিরিয়ড অফ দ্য রিভলিউশন অফ এ
প্ল্যানেট বলছে এটাই হচ্ছে টাইম পিরিয়ড। অর্থাৎ একটা প্ল্যানেট যখন সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, একবার প্রদক্ষিণ করতে যে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। মিন ডিস্ট্যান্স, ধরো এইখান থেকে এই প্ল্যানেটটা এত দূরে আছে আর সূর্য এখানে আছে, তাহলে এর কত ডিস্ট্যান্সটা R1, আর এখান থেকে এর ডিস্ট্যান্সটা R2। অর্থাৎ এখান থেকে মনে হচ্ছে না যে R1 গ্রেটার দ্যান R2। আবার এখানে দেখো R3, মানে প্রত্যেকটার ডিস্ট্যান্স আলাদা, তাহলে মেন ডিস্ট্যান্স কত হবে? মেন ডিস্ট্যান্স হবে R1 প্লাস R2 R3/3। এই যে মেন ডিস্ট্যান্স R পেলাম, এই Rটা বলছে টাইম পিরিয়ড এর সঙ্গে একটা রিলেশন তৈরি করে আছে। অ্যাকর্ডিং টু দ্য ল বলছে টি স্কোয়ার, অর্থাৎ টাইম পিরিয়ডের স্কোয়ার প্রপোর্শনাল টু মেন ডিস্ট্যান্সের কিউব। এখান থেকে একটা প্রবলেম সলভ করা যাক। যদি একটা প্ল্যানেটের টাইম পিরিয়ড যদি 365 ডেজ হয়, অর্থাৎ T1 দিয়ে সূচিত করি, আর মেন ডিস্ট্যান্স যদি R হয়, তাহলে আদার প্ল্যানেটসের যদি মেন ডিস্ট্যান্স যদি প্রথম প্ল্যানেটের মেন ডিস্ট্যান্সের অর্ধেক হয়, তাহলে T2 কত, অর্থাৎ টাইম পিরিয়ড কত। তাহলে আমি এভাবে লিখতে পারি যে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইকুয়াল টু R/2 এর কিউব, আর নিচে R কিউব, অর্থাৎ প্রথম প্ল্যানেটের। এখান থেকে দেখো ক্যালকুলেশন করে এখান থেকে কি বেরিয়েছে, টাইম পিরিয়ড, অর্থাৎ টাইম পিরিয়ডটা আমি ইজিলি বের করতে পারছি 1 to 9 ডেজ। এখান থেকে যে কোনো চারটের মধ্যে 3টে দেওয়া থাকলে ইজিলি আর একটা বের করা যাবে। এটা ভালো করে দেখে নেবে ক্যালকুলেশনটা। এবার আসি স্যাটেলাইট। হোয়াট ইজ স্যাটেলাইট? What is satellite? The body revolving around the planet continuously in an orbit is called the satellite. দেখো পৃথিবীর চারিদিকে কক্ষপথ আছে, এই কক্ষপথের যে কোনো ধরো প্রথম কক্ষপথ আছে, এবং কক্ষপথে যদি কোনো বস্তুকে পৃথিবীর সাপেক্ষে ঘোরানো হয়, পৃথিবীর সাপেক্ষে ঘুরছে, এই যে বডিটা পৃথিবীর সাপেক্ষে রিভলভিং হচ্ছে অ্যারাউন্ড দ্য কন্টিনিউয়াসলি, এই জন্য বলছে যে কন্টিনিউয়াসলি ইন অ্যান অরবিট, পৃথিবীর সাপেক্ষে অ্যারাউন্ড দ্য চাঁদ চারিদিকে যে ঘুরছে সেটাই হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট দুভাগে ভাগ করা হচ্ছে। প্রথমত একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ইউ নো ন্যাচারাল সাইট, হোয়াট ইজ দ্য ন্যাচারাল স্যাটেলাইট অফ দ্য আর্থ? মুন। হোয়াট ইজ দ্য ন্যাচারাল সাইট অফ দ্য মার্স? ফোবস অ্যান্ড ডেমস। এবং দুটোই হচ্ছে, এই মুন হচ্ছে পৃথিবীর উপগ্রহ, ফোবস আর ডেমস হচ্ছে ফোবস আর ডেমস হচ্ছে মঙ্গলের উপগ্রহ। ঠিক, এটা দেখো আর্টিফিশিয়াল স্যাটেলাইট কাদের বলবো? ম্যান মেড স্যাটেলাইট, অর্থাৎ মানুষ অর্থাৎ পৃথিবী থেকে যে সমস্ত নতুন কিছু সন্ধানের জন্য আমরা মহাকাশে পাঠাই, সেই সমস্ত স্যাটেলাইটকে বলা হয় আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমাদের যেমন ইন্ডিয়ার কথাও যদি বলি, স্যাটেলাইট যেটা প্রথম পাঠিয়েছিল সেটা হচ্ছে আর্যভট্ট, এখন GSAT-30 এটসেট্রা। আর্টিফিশিয়াল স্যাটেলাইট আবার দু ধরনের, একটা হচ্ছে জিও স্টেশনারি, একটা হচ্ছে পোলার স্যাটেলাইট। তার আগে আমরা জিও স্টেশনারি এবং পোলার স্যাটেলাইটে যাওয়ার আগে আমরা প্রথমে অরবিটাল স্পিড অ্যান্ড পিরিয়ড অফ রিভলিউশন অর্থাৎ টাইম পিরিয়ড সম্বন্ধে কিছু বলবো। অরবিটাল স্পিড সমান কি লেখা আছে? √GR, অর্থাৎ আর সমান হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। তো অরবিটাল স্পিড অফ এ স্যাটেলাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস। দেখো এখানে যে কক্ষপথে আমি যদি একটা স্যাটেলাইট বসালাম একটা ওজনের, আর একটা বড় মাপের মাস বসালাম, দুটো স্যাটেলাইট একই কক্ষপথে আছে, তাহলে কি বড় মাপের মাস যেটা আছে সেটা কি আগে ঘুরবে? কখনোই না। যখন তার কক্ষপথ একই হয়ে যাবে, সে যত বড় ওজনেরই হোক না কেন, বড় মাপেরই হোক না কেন, সেটা কোনো ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে? এই জন্য বলেছে যে অরবিটাল স্পিড অফ দ্য
স্যাটেলাইট ডিপেন্ডস অন দ্য রেডিয়াস অফ অরবিট, অর্থাৎ এই রেডিয়াসের উপরে অর্থাৎ হাইটের উপরে এটা ডিপেন্ড করছে। অরবিটাল স্পিড অফ দ্য নিয়ার আর্থ সারফেস ইজ, পৃথিবীর কাছের যে অরবিটাল স্পিড, পৃথিবী পৃষ্ঠের সবথেকে কাছের অরবিটাল স্পিড হলো 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এবার আসি পিরিয়ড অফ রেভলিউশন। পিরিয়ড অফ রেভলিউশন ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস, এটা মাসের উপর ডিপেন্ডেড নয়। period of revolution of a satellite depends on height of the satellite from the earth surface। এই যে এখানে একটু আগে বললাম রেডিয়াস অফ দ্য অরবিট অর্থাৎ হাইট, এটাও হাইট। তাহলে PR revolution revolving near earth surface ইজ কত, টাইম কত নাই যে 1 hour 24 minutes অর্থাৎ 84 minutes। এবার আসি জিও স্টেশনারি অ্যান্ড পোলার স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট এর জিও স্টেশনারি স্যাটেলাইটের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেটা কি, এটাকে প্লেসড করা হয় কোথায়, ইকুয়েটোরিয়াল প্লেন অ্যান্ড রিভলভস ওয়েস্টওয়ার্ডস, অর্থাৎ পৃথিবীর যে ওয়েস্ট পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে, ঠিক জিও স্টেশনারিও একইভাবে করে। টাইম পিরিয়ড একই, সেম অ্যাজ দ্য আর্থ 24 hours অ্যান্ড হাইট ফ্রম দ্য আর্থ সারফেস, এই জিও স্টেশনারির হাইট হয় কত 36,000 কিলোমিটার। নেম অফ দ্য অরবিট, এই যে জিও স্টেশনারি নেম অরবিটটার নাম হচ্ছে পার্কিং অরবিট। ইট ইজ ইউজ ফর দ্য কমিউনিকেশন পারপাস লাইক টিভি, টেলিফোন, ডিটিএইচ এটসেট্রা। এখান থেকে মনে রাখবে যে কোনো একটা তুলে দেবে এবং বলে দেবে যে পোলার স্যাটেলাইট না জিও স্টেশনারি স্যাটেলাইট, তাহলে এক্সাম্পলগুলো মনে রাখা দরকার। এর আগে একটা মিস করে গেছি যে অ্যানি সিগন্যাল কামিং টাইম অ্যাট দ্য আর্থ সারফেস, কোনো কিছু সিগন্যাল পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে যে সময় লাগে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। এক্সাম্পলের কি, ইনস্যাট 2C, ইনস্যাট 3A, জিস্যাট 8 এটসেট্রা। এবার আসি পোলার স্যাটেলাইট। ইট ইজ এ প্লেসড টু পোল, অর্থাৎ ফিগারটা দেখো জিও স্টেশনারি ফিগার আর হচ্ছে পোলার স্যাটেলাইট ফিগার। জিও স্টেশনারি স্যাটেলাইট কি হচ্ছে এ বরাবর, আর এ বরাবর পোল বরাবর। পোলার স্যাটেলাইট পোল বরাবর, অর্থাৎ সাউথ পোল নর্থ পোল এই বরাবর ঘুরবে, প্রদক্ষিণ করবে। তো ইট ইজ দ্য প্লেস অ্যাট দ্য পোল। টাইম পিরিয়ড হচ্ছে 2 hour অ্যাপ্রক্সিমেটলি, এবং ইট ইজ চেঞ্জেস এটা কী হয়, চেঞ্জেস হয় কত 100 থেকে 120 মিনিট, 20 মিনিটে এটা হামেশাই চেঞ্জ হতে থাকে। হাইট ফ্রম দ্য আর্থ সারফেস ইজ 600 থেকে 800 কিলোমিটার। নেম অফ দ্য অরবিট ইজ পোলার অরবিট। পোলার অরবিট ইট ইজ ইউজ ফর কোথায় ইউজ করা হয়, ওয়েদার ব্রডকাস্টিং অ্যান্ড জিপিএস সিস্টেম, যেগুলো গাড়িতে থাকে জিপিএস সিস্টেম, এবং ওয়েদার ফরকাস্টিং মানে আবহাওয়া সম্বন্ধীয় এবং এই যে জিপিএস সম্বন্ধীয় সব কিছু পোলার স্যাটেলাইট ইউজ করা হয়। এক্সাম্পল রোহিণী, কল্পনা 1 এটসেট্রা। এবার আসি escape velocity. What is escape velocity? Escape velocity, the minimum velocity required to throw a body so that it is become free from the earth gravitational pull is called the escape velocity. অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে এটি পৃথিবীর মহাকর্ষ বলের বাইরে যেতে পারে তাকে মুক্তিবেগ বলা হয়। মুক্তিবেগ সমান √GR। এখান থেকে মনে পড়ছে √GR সমান কি, অরবিটাল ভেলোসিটি, একটু আগে বললাম। ফর আর্থের জন্য যে অরবিটাল ভেলোসিটি কত, এসকেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এর মানে বলতে চাইছি যদি আমি সেকেন্ডে কোনো বস্তুকে যদি 11.2 কিলোমিটার বেগে ছুড়ি, তাহলে সে বস্তুর পৃথিবী পৃষ্ঠা রিটার্ন করবে না, ফিরে আসবে না, সে তখন প্রায় চলেই যাবে
আর রিটার্ন হবে না। 7 মাইল মানে মাইলে যদি বলি 7 মাইল পার সেকেন্ড। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস শেপ সাইজ অফ দ্য বডি। এই যে বডিটাকে আমি ছুটছি সে বডির যে মাস কত শেপ সাইজের উপরে ডিপেন্ড করে না, বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন যে কত অ্যাঙ্গেলে বস্তুটাকে আমি ছুটলাম সেটার উপরে ডিপেন্ড করে না। ফর মুনের ক্ষেত্রে কত, এটা ফর মুনের ক্ষেত্রে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। এবারে দেখো এখানে যে আমরা দেখলাম যে স্কেপ ভেলোসিটি √2 GR, এখানে কি তাহলে যে এখানে √GR হচ্ছে অরবিটাল ভেলোসিটি, তাহলে অরবিটাল ভেলোসিটি স্কেপ ভেলোসিটির মধ্যে রিলেশন দেখো যে স্কেপ ভেলোসিটি সমান √2 GR, তাহলে এখান থেকে √2 V0 লিখতে পারি। তাহলে আর সমান কি রেডিয়াস অফ দ্য আর্থ, তাহলে স্কেপ ভেলোসিটি ইজ দ্য √2 টাইমস অফ দ্য অরবিটাল ভেলোসিটি। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। সেকেন্ড পার্ট আলোচনার মাধ্যমে যদি কোনো বস্তু অসুবিধা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।